বাংলাদেশের গণতন্ত্র, আপনার সুশাসন, ন্যায় বিচার, প্রত্যেকটা প্রতিষ্ঠান, ইলেকট্রাল সিস্টেম সব ধ্বংস করার পিছনে মূল যে চাবিকাঠি নাড়িয়েছে সেটা র। এবং পতিত আওয়ামী লীগ তাদের ট্রাপে পড়েছিল। আওয়ামী লীগকে তারা বুঝাতে পেরেছে যে আপনারা যেভাবে ক্ষমতায় থাকবেন, জনগণের কোনো ভোট টোটের দরকার নাই, আমরা আপনাকে ক্ষমতা রাখার ব্যবস্থা করব। এবং এই যে রয়ের পলিসি, ইন্ডিয়ান পলিসি টুয়ার্ডস বাংলাদেশ বারংবার ব্যর্থ হয়েছে। তারা বাংলাদেশের মানুষের সাইকি কখনোই বুঝতে পারেনি এবং সেই জন্য এইবারও এই 5ই আগস্ট তাদের পতন হয়েছে। যে রাজনীতি করলেই আঙ্গুল ফেলে কলাগাছ হয়, যেখানে একজন এমপি মানে হলো মানি মেকিং মেশিন। এখানে রাজনীতি করার নামে লুটপাট করতে পারে, যা খুশি তাই করতে পারে, চরিত্রহীন কাজ করতে পারে, মানি লন্ডারিং করতে পারে, ভোগবাদিতায় লিপ্ত হতে পারে, আইন ভঙ্গ করতে পারে। সবচেয়ে বড় সংস্কার দরকার রাজনৈতিক দলের ভিতরে। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল সেই সেন্সে সংস্কার করে নাই। যদি সংস্কার হতো তাহলে বারবার এইভাবে পতনের মাধ্যমে সরকার পরিবর্তন হতো না। ইউএস এর যে সংগঠনটি যারা ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করে, তারা রাইটলি রকে ব্যান্ড করার জন্য সুপারিশ করেছে ইউএস গভর্নমেন্টের নিকট। অত্যন্ত তারা পর্যালোচনা করে, রিসার্চ করে তারা এই প্রস্তাব রেখেছে টু দ্য গভর্নমেন্ট অফ ইউএসএ। আপনি যদি রয়ের ব্যাকগ্রাউন্ড দেখেন যে এটা কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে রূপান্তরিত হয়েছে। আপনার সেই সময় মনে আছে যে খালিস্তান পাঞ্জাবে যে শিখদের যে স্বাধীনতাকামী যে স্বর্ণ মন্দিরে যে কত মানুষকে খুন করেছে, তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, সেটা তো অনেকে হয়তো ভুলে গেছে। দ্যাট ওয়াজ ব্যাক ইন 1985, সো ফর আই রিমেম্বার। এরপরে তারা দেখেন যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে এবং নেইবারিং কান্ট্রিজে যে কারোর সাথে তাদের সম্পর্ক নাই। সো বলা হয়ে থাকে যে র ফেল্ট এভরিহোয়ার আদার দ্যান বাংলাদেশ। বাংলাদেশে এই গত 15 বছরে 2009 থেকে 24 পর্যন্ত এখানে এই মাথুর থেকে শুরু হয়ে যে অগ্নি মালহোত্রা, তাদের কার্যক্রম তো আমরা ব্যক্তিগতভাবে অনেকে জানি যে এরা তো এখানে এসে ইন্ডিয়ান এম্বাসিতে আমরা শুনেছি যে মাসে নাকি 10 থেকে 20 কোটি টাকা নিয়ে যেত আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগ এই রয়ের এজেন্টকে টাকা দিত মাসিক মাসোয়ারা। টু দ্যাট এক্সটেন্ট ইন্ডিয়ান হাই কমিশনের প্রত্যেকটা স্টাফকে মাসোয়ারা দিত যাতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা হয় এবং বাংলাদেশে পুষ্টিক আসার জন্য মানে বৃহত্তর লবিং করতো তারা। সো বাংলাদেশ গত 15 বছরে দ্যাট বিকামস এ বিজনেস হাব, যে বাংলাদেশে যেই পোস্টিং আসে সে আর কোথাও তার চাকরি করার প্রয়োজন হয় না। ইন্ডিয়ান হাই কমিশনার থেকে শুরু করে জুনিয়র স্টাফ পর্যন্ত একবার বাংলাদেশে পোস্টিং আসলে এবং মূলত এইটা র এইগুলা পরিচালনা করত এবং বাংলাদেশ থেকে এই টাকা পাচারের কাজে বাংলাদেশের গণতন্ত্র, আপনার সুশাসন, ন্যায় বিচার, প্রত্যেকটা প্রতিষ্ঠান, ইলেকট্রাল সিস্টেম সব ধ্বংস করার পিছনে মূল যে চাবিকাঠি নাড়িয়েছে সেটা র। এবং পতিত আওয়ামী লীগ তাদের ট্রাপে পড়েছিল। আওয়ামী লীগকে তারা বুঝাতে পেরেছে যে আপনারা যেভাবে ক্ষমতায় থাকবেন, জনগণের কোনো ভোট টোটের দরকার নাই, আমরা আপনাকে ক্ষমতা রাখার ব্যবস্থা করব। এবং এই যে রয়ের পলিসি, ইন্ডিয়ান পলিসি টুয়ার্ডস বাংলাদেশ বারংবার ব্যর্থ হয়েছে। তারা বাংলাদেশের মানুষের সাইকি কখনোই বুঝতে পারেনি এবং সেই জন্য এইবারও এই 5ই আগস্ট তাদের পতন হয়েছে। সো ইট ইজ ইকুয়ালি এ ডিফিট টু ইন্ডিয়ান ফরেন পলিসি টুয়ার্ডস বাংলাদেশ। সেইখানে আপনি দেখেন যে এই খালিস্তান মুভমেন্টের একজনকে হত্যা করেছে কানাডায়, মানে তাদের দেশে না, কানাডায়, এবং সেই সাথে কানাডার সাথে ইন্ডিয়ান সম্পর্ক খারাপ হয়ে গেছে। তারা আরেকজনকে খুন করার চেষ্টা করেছে আপনার ইউএসএ তে, এবং বাংলাদেশকে কত মানুষকে তারা খুন করেছে আমি মনে করি এটা একটা রিসার্চ হওয়া উচিত। কারণ তারা বাংলাদেশে ইসলামপন্থী যাকেই পেয়েছে তাকে আইদার এই যে গুম করিয়েছে অথবা আয়নাঘরে পাঠিয়েছে অথবা তাদেরকে এইখান থেকে অপহরণ করে নিয়ে গেছে। আপনার মনে আছে যে সাইদির মামলায় একজন সাক্ষী ছিল, রাষ্ট্রপক্ষের সাক্ষী, যখন বুঝতে পেরেছে সে রাষ্ট্রপক্ষে সাক্ষী দিবে না, সে সত্য কথা বলবে, তাকে ধরে নিয়ে গেল ইন্ডিয়ান র। সে আবিষ্কৃত হলো ইন্ডিয়ান একটা প্রিজনে, ইন্ডিয়ান একটা জেলে তাকে পাওয়া গেল। এইভাবে কত মানুষকে র গত 15 বছরে খুন করেছে। ইভেন আমার ধারণা যে আমাকে যে আর্মিতে নন গ্রেটা করেছিল, আমাকে ডিজিএফআই নিয়ে 11 ঘন্টা বসিয়ে রাখছিল, এতেও রয়ের হাত থাকতে পারে। তারা ওই জুনিয়র অফিসার পর্যন্ত ইন্টারভেন করে যে কোন লোকটা ইন্ডিয়ান পক্ষে কাজ করবে এবং কে জাতীয়তাবাদ।
যার কথা ইন্ডিয়ান বিপক্ষে যায়, এইভাবে তারা বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে। এবং সেই ক্ষেত্রে ইউএস এর এই যে সংগঠনটা যারা ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করে, তারা রাইটলি এই উপদেশ দিয়েছে, এই পরামর্শ দিয়েছে। আর সবচেয়ে বড় ধর্মীয় ভিত্তিতে নির্যাতনের শিকার যে দেশটির নাম, সেটা হলো ইন্ডিয়া। ইন্ডিয়াতে তারা শিখদেরকে হত্যা করছে অকাতরে, তারা কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করছে, এবং এখন সব জায়গায় ইন্ডিয়ার প্রায় প্রতিটি স্টেটে তারা এই কাজ করছে। সিম্পলি একজন কোরআন শরীফ পড়ছিল আপনার রেল লাইনে আসার সময়, তাকে সেইখানে পিটিয়ে তাকে হত্যা করে, গরুর মাংস ফ্রিজে থাকার জন্য তারা তাদের উপর অ্যাসল্ট করে, বাড়িঘর জ্বালিয়ে দেয়। সো ইন্ডিয়া কমপ্লিটলি একটা ইনটলারেন্ট রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং এইটা ধর্মের একটা চরম আকার ধারণ করছে, ধর্মীয় উন্মত্ততার। এবং সেই জন্য এই ধর্মীয় উন্মত্ততা সেইটা তারা ঘটায় এই রয়ের মাধ্যমে, ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। অতএব রয়ের বিরুদ্ধে যে এই যে পরামর্শ দিয়েছে, সেটাকে আমরা পূর্ণ সমর্থন জানাই, এবং আমরা যে রয়ের বিরুদ্ধে কথা বলি সেটির এটা বহিঃপ্রকাশ। আপনি দেখেন বাংলাদেশে রয়ের উপর একটা বই আছে, আমাদের আর এক সহকর্মী আবু রুশ, সে এই রয়ের ইনসাইড র একটা বই লিখেছে। ওই বইয়ের ভিতরে আছে যে কতখানি নেস্টি হতে পারে। এটা মূলত একটা ইন্টেলিজেন্স সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, এবং ইন্ডিয়া এই সন্ত্রাসের দায় দায়িত্ব কোনোভাবে অ্যাভয়েড করতে পারে না। আমি কেন ইন্ডিয়ার সরকার প্রধানের সাথে, মোদির সাথে বারবার দেখা করার যে অ্যাপ্রোচটা, আমার ওই জায়গাটায় আপত্তি আছে। আমি এইটা একমত, ইয়েস, একটা গুড জেস্টার দেখানো যে আমরা দেখা করতে চাই। তো আপনি কয়বার দেখাবেন? আপনি তার সাথে দেখা করতে চান, যেভাবে প্রেস সচিব বলল, সরকারের মত প্রকাশ করলো যে প্রথম ইন্ডিয়ায় যেতে চেয়েছিল, সেইটা ইউ আর রিজেক্টেড। আপনি ইউএন এর মিটিং এ সাইড মিটিং করতে চাইলেন, দে আর অলসো ইউ আর রিজেক্টেড। এরপরে একটা মিটিং হয়েছিল বোধহয় নরওয়েতে, সেখানেও ইউ আর নট অ্যালাউড। কতবার লাগবে এটা? আমি মনে করি এনাফ হ্যাজ বিন ডান, আর কোনো অ্যাপ্রোচের দরকার নাই। যদি আমরা গুড জেস্টার দেখাতে চাই, ইয়েস উই আর উইলিং টু সিট উইথ ইউ, সেটা বোধহয় এতবার দেখাবার দরকার নেই। এটা এখন একটা ইনসাল্টের পর্যায়ে চলে গেছে, একটা ব্যাড ডিপ্লোমেসি চলে গেছে, এইটা আর দেখাবার প্রয়োজন নাই। আমরা এত উইক নাই। এখন আমি বলি যে আপনার কখন নির্বাচন হতে পারে, আমি জেনারেল আমসা আমিনের সাথে একমত, জেনারেল মনিরের সাথেও একমত যে একটা আকাঙ্ক্ষা ছিল যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কখনো স্বৈরতন্ত্রের সৃষ্টি হবে না, যেখানে আর কখনোই এই লুটেরা তন্ত্রের সৃষ্টি হবে না, মাফিয়া তন্ত্রের সৃষ্টি হবে না, এবং নেস্টি ডাইনেস্টি পলিটিক্স এখান থেকে চলে যাবে। যে রাজনীতি করলেই আঙ্গুল ফেলে কলাগাছ হয়, যেখানে একজন এমপি মানে হলো মানি মেকিং মেশিন, এখানে রাজনীতি করার নামে লুটপাট করতে পারে, যা খুশি তাই করতে পারে, চরিত্রহীন কাজ করতে পারে, মানি লন্ডারিং করতে পারে, ভোগবাদিতায় লিপ্ত হতে পারে, আইন ভঙ্গ করতে পারে, এবং একটা রাজনীতি হলো একটা চোরের খনি হিসেবে রূপান্তরিত হয়েছে। আপনি বড় দলগুলায় 1% সৎ মানুষ পাবেন না, যেখানে এই রাজনৈতিক প্রক্রিয়ায় সমস্ত অসৎ মানুষকে প্রমোট করে, প্রোটেক্ট করে, নার্সার করে। এই ধরনের চরিত্রহীন মানুষ নিয়ে বাংলাদেশ জাতি বিনির্মাণের কোনো সুযোগ নাই। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, 54 বছর বয়সে এইটার 6 বার উদ্বুত্থান হয়েছে, অর্থাৎ যে আসে সেই ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, ক্ষমতা ছাড়তে চায় না। বাংলাদেশের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার কোনো এখন পর্যন্ত কোনো ইতিহাস সৃষ্টি হয়নি, এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা যদি হস্তান্তর না করা হয়, সেই দেশে সবসময় এইভাবেই সরকার পতন হয়। কতবার এই রাষ্ট্র সাফার করবে? সেই ক্ষেত্রে 5ই আগস্ট আরেকটা সুযোগ আসছে। আমি মনে করি বিএনপি যে পজিশন শুরুতে নিয়েছিল যে আমরা ইউনূস সরকারের সর্বাত্মক সহায়তা করব, সেইটাই তাদের অ্যাকচুয়ালি পজিশন। মাঝখানে বক্তব্যে অনেকে অনেক কথা বলে, শুধু একটি নির্বাচন কোনো সমাধান হতে পারে না, এবং একটা উত্থানের পরে এবং একটা বিপ্লবের পরে এত অল্প সময়ে কোনো দেশ পুনর্গঠনের সুযোগ পায়নি। সেই ক্ষেত্রে ধৈর্য ধরে আমি মনে করি বিএনপির সামনে এটা একটা বড় সুযোগ, তাদের খারাপ এলিমেন্ট গুলো বের করে দিয়ে ভালো মানুষ দিয়ে রাজনীতিকে করা। এই যে মানুষের ভিতরে অলরেডি এই ধারণা সৃষ্টি হয়ে গেছে, চাঁদাবাজদের শুধু চেহারা পরিবর্তন হয়েছে, অন্য কোনো কিছু পরিবর্তন হয়নি। সেই জায়গাগুলো অ্যাড্রেস করে বিএনপি জন আকাঙ্ক্ষার সাথে মোটিভেট যদি হয়, সেটা তাদের জন্য অত্যন্ত ভালো হবে। আমি মনে করি লন্ডন থেকে ওয়েস্ট মিনিস্টার টাইপ যে ডেমোক্রেসি, এবং কিভাবে দলের ভিতরে দুর্নীতিকে নিবারণ করা যায়, দলের ভিতরে কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তারেক সাহেব সেই জিনিসটা বিএনপির ভিতরে
পরিচালনা করবে, বিএনপিকে সেইভাবে সংস্কার করবে। সবচেয়ে বড় সংস্কার দরকার রাজনৈতিক দলের ভিতরে। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল সেই সেন্সে সংস্কার করে নাই। যদি সংস্কার হতো তাহলে বারবার এইভাবে পতনের মাধ্যমে সরকার পরিবর্তন হতো না। সেই জায়গাটাই আমি মনে করি জনগণের মেইন আকাঙ্ক্ষা। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল সেইভাবে নির্বাচনের পরে তাদের নিজেদের নেতাকর্মীকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, সব লুটেরা তন্ত্র সৃষ্টি হয়, ইভেনচুয়ালি তারা পতন হয়। আপনার যদি শুধু পতন হয় তাহলে শুধু আপনি সাফার করবেন না, এই দেশের মানুষ আরেকবার সাফার করবে। সেই জন্য দ্রুত নির্বাচন করে আপনি জন আকাঙ্ক্ষা যদি ইমপ্লিমেন্ট না করতে পারেন, আপনার ভুলের কারণে যদি আবার একটা মাফিয়াতন্ত্র সৃষ্টি হয়, আবার এরকম একটা পতনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেই দায় দায়িত্ব তখন আপনার ঘাড়ের উপরে বর্তাবে। সেই কারণে আমি মনে করি যে রিজনেবল সময় প্রফেসর ইউনূসকে দেওয়া উচিত, যাতে বড় বড় ক্ষেত্র স্পেশালি নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সত্যিকারের ট্রু রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল করা যায়। সেই জায়গাগুলো সবার একমত হতে হবে, তাহলে দেশ আর কোনো ডিজাস্টারের ভিতরে যাবে না। মির্জা ফখরুলের ওই কথাটা বলে আমি শেষ করি যে আওয়ামী লীগের মতো যদি এটা রাজনীতি করে তাহলে পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। সেই জায়গা বিএনপি যাবে না বলে আমি আশা করি। ধন্যবাদ।